এই ঘটনাটির এলাকাটা কালুখালী, বাট গ্রামের নামটা হলো হরিণধারা। আচ্ছা। তো হরিণধারা গ্রামে মানে ওখানে একজন আমরা যেটাকে বলি গাছি, যেমন ওই আপনার শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে, রস সংগ্রহ করে সেটা সেই রসটা আবার জাল দিয়ে সেটা গুড় বানান, সেগুলো আবার বাজারে বিক্রি করেন। আবার এই সিজনটা শেষ হয়ে গেলে তারা আবার কৃষি কাজ করেন। দেখা যাচ্ছে ওই নির্দিষ্ট একটা সময় তারা এই গাছ থেকে রস সংগ্রহ করেন। আমরা তাদেরকে স্থানীয় ভাষায় আর কি গাছি বলি আর কি। তো সবুর মিয়া নামক একজন গাছির ঘটনা আমি এখন শেয়ার করব। ঘটনাটি আসলে অনেক আগের, 60-এর দশকের ঘটনা। এক্সাক্ট সনটা বলতে পারবো না, তবে আমি যতটুকু শুনেছি মানে এই 63, 65, 66 এরকম সালের, এই জন্য আমি বললাম যে 60-এর দশকের ঘটনা। এটি অনেক আগের ঘটনা এটা। তো ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল। উনি যেহেতু গাছে ছিলেন, যে কাজটা করতেন, ওনার নিজস্ব ওরকম কোনো সহায় সম্পত্তি ছিল না, খুব দরিদ্র মানুষ ছিলেন উনি। তো যাদের খেজুর গাছগুলো রয়েছে, তো এই খেজুর গাছগুলো থেকে রস সংগ্রহ করার দায়িত্বটা ওনার উপরে পড়তো, এবং রস সংগ্রহ করার পরে অর্ধেকটা উনি ওনার জন্য রেখে দিতেন এবং বাকি অর্ধেকটা মালিককে দিয়ে দিতেন। আচ্ছা। এবং ওনার জন্য যতটুকু হয় সেগুলো এক জায়গা করে অনেক রসই হতো, সেগুলো জাল দিয়ে গুড় তৈরি করে আবার বাজারে বিক্রি করতেন। এটা ছিল তার পেশা। আচ্ছা, এইভাবেই তিনি তার জীবন, এইভাবে উনি জীবন চালাতেন। যখন এই সিজনটা শেষ হয়ে যেত তখন উনি বিভিন্ন জায়গায়, আমরা স্থানীয় ভাষায় কামলা বলি আর কি, ডে লেবার আর কি, ডে লেবার হিসাবে বিভিন্ন জায়গায় উনি কৃষি কাজ করতেন। এইটাই ছিল তার মানে পেশা। এখন আসলে ভাই উনি মানে রেগুলার যে কাজটা করতেন সেগুলো করছিলেন। হঠাৎ করে ওই হরিণধারা গ্রামের কাছে একটি শ্মশান রয়েছে। ওই শ্মশানের কাছে, মানে শ্মশানের এলাকার মধ্যে না, কিন্তু পাশে একজন মালিকের অনেকগুলো খেজুর গাছ রয়েছে। তো প্রায় 15-20টা খেজুর গাছ। তো উনাকে বলেন যে খেজুর গাছগুলো মানে করে প্রসেসিং করে এখান থেকে রস সংগ্রহ করতে। তো উনিও সেটা রাজি হয়ে যান, কারণ সেটা তার আয়ত্তের মধ্যেই ছিল এবং সাধ্যের মধ্যেই ছিল, সেটা খুব বেশি দূরেও ছিল না। আর 15-20টা খেজুর গাছের মানে দায়িত্ব অনেক বিষয়, তার জন্য অনেক বড় কিছু। তো উনি রাসেল ভাই সেই গাছগুলো প্রসেসিং করে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সেটা মানে রস নেওয়ার উপযোগী করতে হয়। তো উনি সেগুলো করে মানে হাড়িগুলো লাগিয়ে রাখেন। ভাই 1-2 দিন খুব ভালো যাচ্ছিল, খুব ভালো রস হয় ওখান থেকে, খুব মিষ্টি রস। কিন্তু 4-5 দিন যাওয়ার পর উনি একদিন গেছেন রস সংগ্রহ করতে ভোরবেলা, দেখে একটা হাড়িতেও রস নাই। তো তখন উনি সন্দেহ করেছেন গ্রামে এরকম দুষ্টু ছেলে পেলে থাকে যারা এরকম রাতের বেলা হাড়ি থেকে রস চুরি করে খায়, হয়তো বা এরকম কিছু হতে পারে, এটা নিশ্চয়ই চোরের কাজ। তো উনি দেখেন যে প্রায় প্রতিদিনই ওই ঠিক শ্মশানের ধারের ওই 15-20টা খেজুর গাছে রস নাই। আচ্ছা। তখন উনি আবার পরীক্ষা করে দেখেন যে আসলে কি রস পড়েছে রাতের বেলা। তখন উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন হ্যাঁ, রস রাতের বেলা পড়েছে, সেই প্রমাণও আছে, কিন্তু হাড়ির মধ্যে কোনো রস নাই। এটা উনি যখন এরকম দেখছিলেন প্রতিনিয়ত রস চুরি হয়ে যাচ্ছে, তখন উনি এদিকে কিন্তু রাসেল ভাই ওই গাছের যিনি মালিক, উনি তো এই কথা শুনবেন না। উনি কিন্তু প্রতিদিন ওই অর্ধেক রস বুঝে নেবেন তার কাছ থেকে, স্বাভাবিক। এখন উনি কিন্তু মালিক কোনোভাবে মানতেছে না। মালিক শেষে বললো যে ঠিক আছে, তাহলে তুমি পাহারা লাগাও, দায়িত্ব তোমার, তোমাকে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব তোমার। তখন উনি রাসেল ভাই চিন্তা করলেন যে পাহারা কাকে লাগাবেন, তাকে আবার অতিরিক্ত টাকা দিতে হবে। উনি নিজে চিন্তা করলেন আমি নিজেই পাহারা দিব, নিজেই পাহারা দেওয়ার মানে চিন্তা করলেন রাসেল ভাই। উনি রাতের বেলা হাতে একটা বড় লাঠি নিয়ে, উনি হাতে একটা হারিকেন এবং বড় একটা লাঠি নিয়ে উনি পাহারা দেওয়া শুরু করলেন। এখন প্রথম দিন পাহারা দিয়েছে ভালো, কিন্তু ভোরে দেখে ঠিক একই অবস্থা, হাড়িতে রস নেই। উনি চিন্তা করলেন যে নিশ্চয়ই সে যখন এই মাথা থেকে ওই মাথা গিয়েছে হাঁটতে হাঁটতে, তখনই মানে কেউ রস খেয়ে নিয়েছে বা রস পেরে নিয়ে চলে গেছে, অন্য হাড়িতে ঢেলে নিয়ে চলে গেছে। উনি এটা মনে করেছেন যে না, আরো ভালো করে পাহারা দিতে হবে। পরের দিন রাসেল ভাই পাহারা দিলে একই অবস্থা, উনি পাহারা দেওয়ার পরেও রস নাই হাড়িতে। তৃতীয় দিন রাসেল ভাই যখন পাহারা দিচ্ছিলেন, তখন হঠাৎ ওই দিন আবার চাঁদের আলো ছিল, তখন ওনার মনে হলো যে গাছ বেয়ে একটা কালো ছায়া উঠে যাচ্ছে উপরের দিকে। তখন উনি চিন্তা করলেন যে হ্যাঁ, এইবার আজকে চোর পেয়েছি, আজকে এটাকে ধরতে হবে। তখন উনি দৌড়ে ওই গাছের নিচে চলে গেলেন। গাছের নিচে চলে দেখেন যে ঠিক উনি যেটা আবছা একটা ছায়া হাড়ির থেকে রস খাচ্ছে।
আচ্ছা এবং উনি নিচ থেকে বললেন যে এই বেটা চোর নিচে নেমে আয়, মানে যেভাবে আর কি বলার দরকার আর কি, তখন উনি তাকে বলছিলেন। কিন্তু উনি খেয়াল করলেন যে এই কথাটা বলার পরে ওই আবছার ছায়াটা এক লাফ দিয়ে প্রায় 15-20 হাত দূরের আরেকটা গাছের মাথায় চলে গেল। আচ্ছা তখন উনি আবার কিন্তু এটা থেকে ভয় পান নাই, এই কারণে ভয় পান নাই, উনি জানতেন যে গ্রাম অঞ্চলে অনেকে ব্ল্যাক ম্যাজিক করে খুব দ্রুত গাছে উঠতে পারে, গাছ থেকে নামতে পারে, এক গাছ থেকে আরেক গাছে যেতে পারে। উনি মনে করেছেন কোন দুষ্টু প্রকৃতির লোক ব্ল্যাক ম্যাজিক জানে, এই কারণে এই খুব সহজেই এই রস চুরি করে চলে যেতে পারছে এবং এক গাছ থেকে আরেক গাছে লাভ, উনি কোনো মানুষই মনে করেছেন। তো উনি যখনই যাই গাছের কাছে যান, দেখে যে সেই জিনিসটা লাভ দিয়ে আর একটা গাছে চলে যায়। তো এইভাবে রাসেল ভাই প্রায় 7-8টা গাছ উনি এরকম তাকে যখন তাড়া করলেন ওই জিনিসটাকে, তখন এক সময় দেখা গেল ওই জিনিসটা আর পালাচ্ছে না, সে আস্তে আস্তে নেমে আসছে। নেমে আসার পর রাসেল ভাই এমনিতে তার মেজাজটা খুব গরম ছিল যে এরকম রস চুরি করে খেয়ে যায়, উনি কোন ধরনের কোন মানে চিন্তা ভাবনা ছাড়াই ওনার হাতের লাঠি দিয়ে মানে খুব জোরে একটা বাড়ি মারে আচ্ছা ওই জিনিসটাকে। বাড়ি মারার পরপরই যখন ওই জিনিসটা পড়ে যায়, তখন পড়ার পরে উনি ওই জিনিসের চেহারাটা দেখতে পান রাসেল ভাই। চেহারাটা যেটা দেখেন সেটা হলো এই ওটার বডিটা শিম্পাঞ্জির বডির মতো এবং মাথাটা মানে মুখটা চোখা, মানে লম্বা হয়ে গেছে মুখটা, আচ্ছা মানে অদ্ভুত চেহারার একজন লোক আর কি। তো আর একটা বিষয় হলো রাসেল ভাই, যখন লাঠি দিয়ে বাড়ি দিয়েছে তখন ওই জিনিসটা ওই জন্তুর মতো, ওই জিনিসটা ঠিক মানে অর্ধেক মানুষ অর্ধেক জন্তুর মতো জিনিসটা মানে চি চি শব্দ করে, মানে চি 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 শব্দ করে মানে দ্রুত মাঠের ভিতরে চলে গেল। এরপরে উনি আর কিছু দেখেন নাই। তো রাসেল ভাই চিন্তা করলেন যে এইটাই হলো চোর, কিন্তু এরকম চেহারা কেন? তখন রাসেল ভাই উনি চিন্তা করলেন এটা হয়তো বা দুষ্টু জিন টিন হবে, এরকম কিছু চিন্তা করেছেন আর কি। তো তাই উনি আর কিছু চিন্তা করে মনে করছেন গেছে আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। তো ওই দিন রাসেল ভাই মোটামুটি কয়েকটা গাছের রস উনি পেয়েছিলেন পরবর্তীতে। তো উনিও খুশি, যাক অন্তত ধরা গেছে। উনি মালিককে বলেন এই ব্যাপার। রাসেল ভাই ওনার আবার মানে মেয়ের যে একটা নাতি ছিল, মানে মেয়ের ঘরে ছেলে ছিল, তার আকিকার একটা অনুষ্ঠান ছিল। তো ওই সবুর মিয়া ওই আকিকার অনুষ্ঠানটা পাশের গ্রামে ওনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন। তো ওনার ওই আকিকার অনুষ্ঠানে অ্যাটেন্ড করার কথা ছিল পরের দিন। তো উনি আকিকার অনুষ্ঠানে যখন অ্যাটেন্ড করলেন, অ্যাটেন্ড করার পরে যখন ওনার নাতিটা ওনার বলেছে আমার নাতিটা কোথায়, সামনে নিয়ে এসো, তখন যখন ওনার নাতিকে সামনে নিয়ে আসা হয়েছে রাসেল ভাই, তখন নাতিটা প্রচন্ড জোরে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে ওনার নানাকে দেখে। আচ্ছা এবং মাটিতে ছটফট শুরু করে দিয়েছে, কোনো কথা না বলে ছটফট শুরু করেছে। এবং সবার চোখের সামনে রাসেল ভাই মানে ওই ছোট বাচ্চার শরীরটা মনে হচ্ছে যে মোটা হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে, এবং ওর মুখটা আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে, মানে ঠিক যেমন উনি রাতের বেলা যে প্রাণীটা দেখেছিলেন ঠিক অমনটা হয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে সবাই ভয় পেয়ে দৌড়ে চলে যায়। সবাই বলে যে ওকে জিনে ধরেছে, কেউ বলে যে এটা রাক্ষস হয়ে গেছে, এরকম মানে গ্রামের অনেক কুসংস্কার, সবাই এরকম খুব ভয় পেয়ে ছোড়াছুড়ি শুরু করে দেয়। এবং কিছুক্ষণের মধ্যে রাসেল ভাই বাচ্চাটা মারা যায় ছটফট করতে করতে, এবং মারা যাওয়ার আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে সে আবার আগের স্বাভাবিক চেহারায় ফিরে আসে। তো বাড়িতে শোকের মানে আনন্দের উৎসবটা একদম শোকে পরিণত হয়। কিন্তু সবাই বিভিন্ন ভাবে অনেক কুসংস্কারমূলক কথা বললেও আসলে রাসেল ভাই সবুর মিয়া বুঝতে পেরেছিলেন আসলে ঘটনাটা কি হচ্ছে, যে উনি রাতের বেলা ওই প্রাণীটাকে আঘাত করেছিলেন, এই কারণে হয়তো এই ঘটনাগুলো ঘটছে। তখন উনি কাউকে কিছু বলেন নাই, উনি বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পর রাসেল ভাই এরপরে সবুর মিয়ার সাথে ঘটনাটা কথা শুরু হয়। সেটা হলো যখনই রাত হয়ে যেত, সবুর মিয়ার সামনে যেই আসতো, সবুর মিয়া তাকে দেখতো যে ওই শিম্পাঞ্জির দেহের মতো, ওই ব্যক্তির মুখটাও ওরকম লম্বা, এরকম দেখতো উনি। এরকম দেখে চিৎকার চেঁচামেচি করতো যে এই সাপ তুই আমার সামনে থেকে সরে যা সরে যা, এরকম, এবং খুব ভয় পেত। একটা মানুষের সামনে যখন উনি এরকম আচরণ করতো তখন সবাই নিজে খুব বিব্রত হতো এবং বিরক্ত হতো। তো একসময় সবাই সবুর মিয়াকে পাগল বলে আখ্যায়িত করলো, যে একদম পাগল হয়ে গেছে, বদ্ধ উন্মাদ, দিনের বেলা ভালো থাকে রাতের বেলা পাগল, এই জন্য রাতের বেলা তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। কিন্তু আসলে উনি সুস্থ মানুষ ছিলেন রাসেল ভাই। আমরা হ্যালুসিনেশন বলি, যেটাই বলি মানে মানে সায়েন্টিফিক ব্যাখ্যায়, যে অ্যাকচুয়ালি আসলে এটা ছিল একটা প্যারানরমাল ঘটনা। এরপর রাসেল ভাই যেটা হলো, রাতের বেলা মানে হুট করে ওনার মেয়ের, ওনার ছোট ছোট বাচ্চা ছিল, ওনার বাচ্চা মেয়ের যে ঘরে ঘুমায় থাকতো আর কি, ছেলে মেয়েরা, সেখানে একটা খট করে শব্দ হয়। তখন ওনার ওয়াইফ পাশের ঘর থেকে উঠে যখন ওখানে যান,
তখন বলেন যে কি ব্যাপার, আমাদের মেয়ে ছোট জন কোথায় গেল, দরজা তো বন্ধ, ওয়াশরুমও তো বাইরে, যদি বাইরেও যায় তা তো ওয়াশরুম, আর ছোট মানুষ বাইরে গিয়ে তো ডাক দিয়ে যাবে, একা তো যাওয়ার সাহসই নেই, এবার দরজা বন্ধুর সাথে সে কোথায় গেল। তখন রাসেল ভাই, এখন সবর মেয়ে তো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তখন তার শিকলটা খুলে দেখা বলে যে তাড়াতাড়ি তুমি খোঁজো এখন তোমার মেয়েকে। তখন রাসেল ভাই ওনারা হাজবেন্ড ওয়াইফ মিলে এবং গ্রামের অন্য লোকদেরকে ডাকে এবং ডেকে খোঁজা শুরু করে যে কোথায় আছে। রাসেল ভাই শেষ পর্যন্ত ওনার মেয়ের দেহটা ওই যে শ্মশানের পাশে যে খেজুর গাছ ছিল সেই খেজুর গাছের উপর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, ওনার মেয়েকে মানে মেরে ফেলেছে আর কি। তো রাসেল ভাই এই যখন উনিও এরকম উন্মাদ অবস্থা, এই ঘটনার সলিউশনটা যেভাবে আমি সেখানে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ওই কালুখালী বা আমাদের রাজবাড়ী অঞ্চলে বেশ ওই সময়টাতে এবং এখনো একটা মানে পীরের একটা মানে অনেক ভক্ত আছেন, মানে হক্কানি পীরের ভক্ত আছেন আর কি। তো ওই সময় আরো অনেক বেশি ছিল আর কি। তখন ওই বুজুর্গ ব্যক্তি যখন ওই এলাকায় আসেন, আসার পরে ওই সবর মিয়াকে শিকল দিয়ে বেঁধে তার সামনে নিয়ে যাওয়া হয়। তখন সবর মিয়াকে দেখেই উনি বলেন যে বাবা, রাতের বেলা এরকম কোন জিনিস দেখলে হঠাৎ করে আঘাত করতে হয় না। এবং আসলে এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আমাদের হাদিসেও কিন্তু আছে যে রাতের বেলা যদি আমাদের সামনে বা দিনের বেলাতেও যদি আমাদের অস্বাভাবিক যদি কোনো প্রাণী আমাদের সামনে আসে, প্রথমে আগে বলতে হবে যে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে তুমি চলে যাও। এরকম 3 বার বলার পরে যদি সেটা না যায়, বুঝতে হবে যে সেটা প্রাণী, সে যদি ক্ষতিকারক হয় তাহলে তাকে আঘাত করা যাবে। এবং সে যদি 3 বার বলার পরে যদি সে চলে যায় তাহলে তাকে আর কোনো আঘাত করা যাবে না। আসলে সবুর মিয়া কিন্তু এই ধরনের কোনো কথা না বলে উনি কিন্তু তাকে গালিগালাজ করে এবং একটা সময় তাকে যখন গাছ থেকে নেমে আসছিল, নেমে আসার পরে সে কিন্তু আঘাত করেছিল এবং আঘাতের প্রতিশোধ হিসাবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল। এই জন্য আসল ভাই রাতের বেলা চলার সময় কিন্তু আমরা এই ধরনের ঘটনার সম্মুখীন হতেই পারি, কিন্তু খুব সতর্কতার সাথে আমাদেরকে বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। আসল ভাই তারপরে ওই বুজুর্গ ব্যক্তির দোয়ার বরকতে সবুর মিয়া সুস্থ হয়েছিলেন, উনি অনেকদিন বেঁচে ছিলেন, ওনার নাতিপুতিরা এখনো জীবিত আছেন। তো এইটাই ছিল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি এই গল্পগুলো আপনাদের একটু হলেও ভয়ের অনুভূতি দিতে পেরেছে। যারা চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন। আর আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া এই ধরনের ভৌতিক ঘটনাগুলো আমাদের লিখে অথবা অডিও আকারে ইমেইল করতে পারেন। আমরা সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের চ্যানেলে প্রচার করব। আমাদের ইমেল করার ঠিকানা bhautikkathon@gmail.com। আপনাদের সুবিধার জন্য আমাদের ইমেল আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল উনি সঙ্গত কারণে ওনার নামটি বলতে নিষেধ করেছেন, এই কারণে ওনার নামটি আমি বলছি না, অন্য সব কিছু আমি বলছি। উনি ওনার এখনো রাজবাড়ী সদর যে উপজেলা, রাজবাড়ী সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে, যেটাকে আমরা মুদিখানার দোকান বলি। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ী জেলা থেকে একটু ভিতরে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রামে। তো উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত 9টার দিকেই দোকান বন্ধ করতেন এবং সবকিছু গুছিয়ে নিতে নিতে এবং বাড়িতে পৌঁছতে পৌঁছতে ওনার রাত 10টার একটু বেশি বেঁচে যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং 1-2 জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। আচ্ছা, ঘটনাটির সময় এই ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই, আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। আসলে রাসেল ভাই অনেক সময় যারা তাবিজ লেখেন আর কি, যারা এই প্রফেশনের সাথে জড়িত আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী, ওনাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, তারপরে আপনার শুকনো চামড়া, এই জিনিসগুলো লাগে আর কি বিভিন্ন ধরনের কাজের জন্য। তো উনি যে খেয়াল করলেন যে লোকটি আসছে
উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। তখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া? তখন উনি বললেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু রাসেল ভাই, দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরও যেহেতু অনেক সুন্দর, মানে ওনারও পছন্দ হয়ে গেল। উনি বলেন আচ্ছা ঠিক আছে, তো এই যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে 1 সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হয় আমি টাকা দিয়ে দেবো। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টেই গেলেন না। এতে উনি অবাক হলেন, কি ব্যাপার, আমি বলে দিলাম, সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক রাসেল ভাই, ওই দিন বিকালে প্রচন্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল। আমরা জানি কাল বৈশাখীর ঝড়টা সাধারণত একটু বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ী জেলার যেই লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার বিদ্যুৎ টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা। তো যার এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি, ঠিক সেভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, ওটার মধ্য দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। রাসেল ভাই, যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আর আমার বাসা পর্যন্ত আসার দরকার নাই, তোমাদের ফিরে যেতে আবার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। আচ্ছা। তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই মানে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল, বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। আর রাসেল ভাই, ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীকুল গ্রামে ছিল, লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ী জেলা যে রাজার নামে হয়েছে, রাজা সূর্য কুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি একসময় ওখানে ছিল এবং এখনো বড় বড় কয়েকটা পুকুর আছে। সেই পুকুর নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তো বা সেগুলো আমি শেয়ার করবো। রাসেল ভাই, ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরো ভেতরে যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন, ওনার হাতে কিন্তু টর্চ ছিল, ওই সময় যে 5 ব্যাটারির টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো তো চার্জার মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসেছেন, বাড়ির আগেই ওনার পুকুরটা পড়ে, তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু রাসেল ভাই যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো অনেক সময় পানির স্রোতে উঠে আসে, ডাঙায় উঠে আসে আর কি। এটা আমি ছোটবেলায় আমি এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। তো উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখেন যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন। তো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার টর্চ লাইটে ব্যাটারি গুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল না, ওই মোমেন্টে জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, জ্বলছে না কেন, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করলেন যে মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নিই, ধরে নিয়ে যাই আর কি। তো যেই ভাবা সেই কাজ, উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতরে উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে। এখন রাসেল ভাই, উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচন্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওনার কানে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং যে ব্যাগটা, মাছের ব্যাগটা ছিল, সেই ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে পানি ছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফিরানো হয়। তো স্ত্রীর জ্ঞান ফিরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল। তখন ওনার স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা।
তখন উনি চিন্তা করেছেন যে হয়তোবা কোনো মাছ হয়তোবা আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গিয়েছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কনুই পর্যন্ত এই হাত, কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে, এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা, তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে। মানে এতটুকুই ওনার মনে আছে, পরে আর কিছু মনে নাই। পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলায় এভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যেই আঙ্কেল আর কি, ওনাকে একটু ভৎসনা করলেন। উনি চিন্তা করলেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানরমাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, উনি এটাই মনে করেছিলেন। এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পর ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত গিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে, এই যে ওই দিন একদম বাড়ি পর্যন্ত গিয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি পর্যন্ত গিয়ে দেওয়ার পর উনি যখন বাড়ির বাইরের টিনের গেট ছিল, টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন, দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। আচ্ছা, এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতি। এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন, এই তোমরা কারা? যখনই এভাবে বলেছে, সবাই ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে, মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে। এবং ঘন অন্ধকার ছিল, ওই পাশে জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল? উনি এটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন। উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন, ওনার হাতে টর্চ ছিল। তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন যে ওখানে কিচ্ছু নাই। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল? তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছেটা কি, গতকালকে ঘটনা ঘটলো, আজকে এটা। তো উনি চিন্তা করেন হয়তো কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করতে তোমরা দেখেছো? সবাই এক বাক্যে বলল, কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছুই খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, এটা তোমার মনের ভুল বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। আসল ভাই, এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, রাত ঠিক 1টা কি 2টোর দিকে ওনার টিনের চালে মনে হয় কে যেন ধূপ ধাপ করে এক পাশ থেকে আর এক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে আসলে গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলাকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোন অঞ্চলে খাটাস, কোন অঞ্চলে নেইল, এই ধরনের শব্দে এই প্রাণী ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো বা এই ধরনের প্রাণীই হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই, কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা, তার থেকে আরো 5-6 গুণ বেশি শব্দ হয়, তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে মানে অবজারভেশন করার পর ওনারা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন আসলে ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পরে 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে, ওনার বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে, তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যে ঘটনাটা ঘটে চলছে এটা স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিত ভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে। কিন্তু এর কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না। তো একদিন রাসেল ভাই যেটা হলো সেটা হলো
যে ওনার দোকানে একজন হুজুর আসলেন। হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনি চিন্তা করলেন যাকে কয়েকদিন পরে এতদিন পর একটা কাস্টমার পাওয়া গেছে, তো ওনাকে বলেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওইটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ মানে হাতে নাড়াচাড়া করেন, বলেন যে এটা কিসের চামড়া? তখন বলেন কেন, এটা তো খাসির চামড়া, খাসির শুকনো চামড়া। তখন বলে যে এটা খাসির চামড়া, আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, কই এরকম এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি তো কখনো পাইনি। তো যাই হোক, তুমি এটা দিয়েছো, এটা খুবই ভালো হয়েছে, তো আমি এটা নিয়ে যাচ্ছি। তো ভালো, মানে যেই দামই বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্পণ্য করেন নাই, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছেন। আচ্ছা, রাসেল ভাই পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসেন, বলছে যে আচ্ছা সত্যি করে বলো তো এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন, এটা জেনে আপনার কি দরকার? কারণ না, বলো, দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ এরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন, অনেক সময় জিন ভূত তাড়ান, এই জন্য হয়তো বা কোনো দুষ্ট জিন ওনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করেন আর কি। এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া করে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচন্ড একটা কামড় উনি অনুভব করেন, হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচন্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়েছেন। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন, তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত হয়ে ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনা ঘটলো, সত্যি করে বলো চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন উনি বলেন যে সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতেও এই ধরনের ঘটনা ঘটছিল। আচ্ছা, তখন ওই হুজুর বলেন যে এই চামড়া তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। রাসেল ভাই, আমাদের রাজবাড়ী শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি ওই হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। তো ফেলে দেওয়ার পরে রাসেল ভাই আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটি রাখার পরে ওনার দোকানের বেচা কেনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছিল। মানে ওনার দোকানে দেখে কোনো মানে রেগুলার যারা কাস্টমার তারাও অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানে আসছে না। তো উনি খুব অবাক হচ্ছিলেন, কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন? তো এটা উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন যে কেন আমার দোকানে লোক হচ্ছে না কেন। তো যাই হোক, রাসেল ভাই উনি যখন চামড়াটি ফেলে দিলেন, এরপর থেকে ওনার বাড়িতে এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোনো প্যারানরমাল বিষয়গুলো বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন যাক ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। তো রাসেল ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা ওনার বাড়িতে আবার ফিরছিলেন, হঠাৎ ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন কে? যখনই কে বলে তখন ওই লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে। জঙ্গলের ভাই ওখানে ঘন জঙ্গল, মানে ঝোপঝাড় আর কি, ওখান দিয়ে বেরোনোর কোনো পথ নাই, কিন্তু ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো, এটা দেখে উনিও ভয় পান যে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হলো কিনা এরকম। রাসেল ভাই সরি, তো এরপরে উনি চিন্তা করেন যে না, আমার দোকানের কর্মচারীদেরকে এরপর থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। রাসেল ভাই মানে এরপর ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকিয়ে নিয়ে মানে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন রাসেল ভাই এর পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে দেখে ওনার দরজার সামনে কে যেন বসে রয়েছে, ওই যে চাদর পরা। তো যখনই বলে কে, তখনই সে লাফ দিয়ে ওই যে ঠিক যেমন ওই বাচ্চারা যেমন টিনের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনি এরকম লাফ দিয়ে চলে যান। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটাও অস্বাভাবিক কিছু। তো এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে ঘটতে থাকে এবং বাড়ির সদস্যরাও টের পান
যে রাতের বেলা ওনাদের বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। তো আসলে ভাই একদিন উনি চিন্তা করেন যে যেভাবেই হোক এটাকে ধরতে হবে, মানে উনি একটু সাহস করেন যে এভাবে আর চলতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। তো আসলে ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন, ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে এই কে? তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে বলে, সামনে এগিয়ে এসে ওনার চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তো তুই কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাতে রাসেল ভাই যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। আচ্ছা, মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিছু ছিল না, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনো ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্ট ভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনো দেখেন। আচ্ছা, তো এখনো ওনার সাথে ঘটনাটা চলছে। তো যেহেতু ওনার সাথে এখনো ঘটনা চলছে, এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যেন আমি নামটা না বলি। আসসালামু আলাইকুম লিসেনার, আশা করি সবাই ভালো আছেন। আজকে রাসেল ভাই যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি ঘটেছিল সিঙ্গাপুরে, বাট যার সঙ্গে ঘটেছিল বা যিনি আমাকে বলেছেন মানে তার বাসা রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলাতে। তো ঘটনাটি আসলে যে আমাকে বলেছে তার নাম আব্দুল কাদের। তো তার বড় ভাইয়ের নাম হলো আব্দুল খালেক। ওই আব্দুল খালেক 2010 সালে উনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। তো সিঙ্গাপুরে উনি যেখানে কাজ করতে গিয়েছিলেন সেখানেই এই ঘটনাটি ঘটে। সেই ঘটনাটি আমি সরাসরি চলে যাব। তো রাসেল ভাই সিঙ্গাপুরের বিষয়টা বলার আগে আমি কয়েকটা বিষয় বললে ঘটনার প্রেক্ষাপট আগে থেকে একটু লিসেনারদের বুঝতে সুবিধা হবে। সেটা হলো বেসিক্যালি সিঙ্গাপুরটা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটি জাপানিরা দখল করে নিয়েছিল, এবং জাপানিরা দখল করার পর সেখানে কিন্তু অনেকগুলো কনসেন্ট্রেশন ক্যাম্প তারা করেছিল। পুরো সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল, আর কনসেন্ট্রেশন ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্প যেখানে যুদ্ধবন্দীদেরকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন করা হতো। তো পরবর্তীতে যখন মিত্রবাহিনী মানে অ্যালাইড ফোর্সেস এর সোলজাররা যখন সিঙ্গাপুর দখল করে নেয়, তখন কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বন্দীদেরকে মুক্ত করা হয়। আর রাসেল ভাই আরেকটা বিষয়, সেটা হলো জাপানি কিছু শব্দ রয়েছে, যেমন হাতনাহেনা, রিক্সা, হারিকিরি। এই হারিকিরি অর্থ হচ্ছে, এটা জাপানি শব্দ, সেটা হলো যে জাপানি সোলজাররা বা কোন নাগরিকরা যদি শত্রুপক্ষের আগমন দেখে তাহলে তাদের হাতে আত্মসমর্পণ না করে তারা ধারালো একটা কোনো অস্ত্র দিয়ে নিজেরা সুইসাইড করে। এটাকে জাপানি শব্দে হারিকিরি বলা হয়। তো দেখা গেল যে কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে একজনও জাপানি সোলজারদেরকে জীবন্ত গ্রেফতার করতে পারেনি অ্যালাইড ফোর্সেস এর সোলজাররা, মানে মিত্রবাহিনীর সোলজাররা। তো সেখানে তারা বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে এইভাবেই তারা মারা গিয়েছিলেন আর কি। এখন রাসেল আমি ঘটনাতে চলে যাচ্ছি। তো যিনি গিয়েছিলেন আব্দুল খালেক সাহেব, উনি বেসিক্যালি মানে সিঙ্গাপুরে যাওয়ার আগে বিভিন্ন ধরনের কাজ আছে ওখানে, কেউ কনস্ট্রাকশনের কাজ, কেউ ইলেকট্রিশিয়ান হয়ে ট্রেনিং নিয়ে সেখানে যান। উনি বেসিক্যালি মানে পাইপের কাজ, যেটাকে আমরা প্লাম্বার বলি আর কি, উনি প্লাম্বারের কাজ শিখে সেখানে গিয়েছিলেন, যে বিল্ডিং এর পাইপের কাজ উনি করবেন। তো উনি যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে তাকে পাঠানো হয়, ওটা তুরস্কের একটি কোম্পানি। তো তুরস্কের একটি কোম্পানি, ওইখানে সিঙ্গাপুরের পাদাং নামক একটা জায়গা আছে, ওই জায়গাতে একটি মানে বিল্ডিং এর কাজ মানে কনস্ট্রাকশনের কাজের দায়িত্ব নেন, এবং ওইখানে ওনার দায়িত্ব থাকে উনি পাইপের কাজগুলো দেখাশোনা করবেন। কারণ ছাদ যখন ঢালাই হয় সেখানে ভিতরে পাইপ দেওয়া হয়, বিভিন্ন জায়গায় ইলেকট্রিক লাইনগুলো কিভাবে হবে, কোথায় পাইপ দেওয়া হবে, সেগুলো তো দেখতে হবে আর কি। এই জন্য সার্বক্ষণিক তাকে ওই সময় থাকতে হবে। তো তাকে নিয়ে যাওয়া হয় ওখানে রাসেল ভাই। কিন্তু ওখানে যাওয়ার পর উনি দেখেন যে বিল্ডিং এর কাজটা ওনারা করবেন ইতিমধ্যে সেটা দোতলা কমপ্লিট হয়েই আছে, এবং সেই দোতলাটা আরো হয়তো 5-6 বছর আগে করা হয়েছে। তারপর থেকে সেটা পরিত্যক্ত অবস্থায় ছিল, তার উপরই আবার
মানে ওই বিল্ডিংটা করা হবে, এবং ওই বিল্ডিংটা 25 তলার ফাউন্ডেশন ছিল। তারপরে ওনাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া হয়, বিল্ডিং এর মালিক বুঝিয়ে দেন। কিন্তু ওনারা বারবার বলেছিলেন যে আগের কোন কনস্ট্রাকশন কোম্পানিটা ছিল তাদের কাছ থেকে আমাদের কিছু বিষয় বুঝে নেওয়ার দরকার আছে, তারা কোন দিক দিয়ে কারেন্টের লাইন নিয়েছেন, কোন দিক দিয়ে কোন পাইপ বসিয়েছেন। তখন বলে যে তাদের সাথে কথা বলতে হবে না, মালিক বললেন যে তাদের সাথে কথা বলার দরকার না, আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তখন তারা বারবার ওই কনস্ট্রাকশন ফার্মের সাথে কথা বলার চেষ্টা করলেও মালিক তাদেরকে কথা বলতে দেন নাই, মালিকই বুঝিয়ে দেন। যাই হোক, তারা যথারীতি কাজ শুরু করে দেয়। কিন্তু মনে একটু সন্দেহ লাগে কি ব্যাপার, তাদের সাথে কথা বলতে দিচ্ছে না কেন। যাই হোক, সন্দেহের পর্যায়ে থাকে, কিন্তু মনে করছে হয়তো বা কোনো কারণে লেনদেনের ঝামেলা ছিল, এই জন্য হয়তো বা কথা বলতে দিতে যাচ্ছেন, এরকমটাই প্রথম দিকে তারা মনে করেছিল। তো আসলে কাজটা যখন শুরু হয়, তো প্রথম 2 দিন 3 দিন কাজে কোনো সমস্যা হচ্ছিল না। বেসিক্যালি রাসেল ভাই ওখানে কাজের জন্য 150 জন লোক কাজ করতো, মানে 24 আওয়ার্স কাজ চলতো, মানে 3 8 24, 8 ঘন্টা করে 50 জন করে কাজ কন্টিনিউ। মানে এইসব কথা ছিল যে 6 মাসের মধ্যে 25 তলার, মানে 25 তলা না, প্রায় 10 তলার কাজটা মানে শেষ করে দিতে, পরে আবার পরবর্তী ধাপে আবার তারা করবে এই কনস্ট্রাকশন, মানে এইভাবে চুক্তিটা ছিল। আসলে কাজটা যখন শুরু হওয়ার পর মানে দেখা গেল যে রাতের বেলা সাধারণত কাজের যারা দায়িত্বে থাকে, ঠিক রাতের মানে শিফট অনুযায়ী যখন হয়তো বা কারো সপ্তাহে হয়তো বা 1 বার বা 2 বার সুযোগ আসে, বা সাধারণত 2 বার সুযোগ আছে রাতের বেলা কাজ করার আর কি, ওই শিফটিং হিসাবে আর কি। তো রাতের বেলা কাজ করতে গেলে রাসেল ভাই কিছু বিপত্তি দেখা গেল। সেটা হলো মানে কিছু লোক মানে রাতে যখন মানে কনস্ট্রাকশন কাজগুলো করতো, তখন হঠাৎ কেউ মানে নিচে পড়ে যেত, হয়তো পা পিছলে পড়ে গেছে, বিভিন্ন কারণে হতে পারে। পড়ে গিয়ে আসলে ভাই এমন জায়গা পড়তো, মানে কনস্ট্রাকশনের কাজে আমরা দেখেছি রড গুলো কিন্তু খাড়া খাড়া করা থাকে, একদম রডের উপরে গিয়ে পড়তো এবং খুব বিভৎসভাবে মারা যেত। তো এইভাবে যখন কয়েকজন লোক মারা গেল, তখন লোকজন রাতের শিফটে কাজ করতে চাইলো না। তখন বলা হলো আমরা রাতের শিফটে কাজ করব না। তখন মালিক বলে আচ্ছা ঠিক আছে, তাহলে 16 ঘন্টা কাজ হবে, তো দিনের বেলায় কাজ হবে, 2 শিফটে কাজ হবে, গভীর রাতে সবাই ঘুমাবে, এইভাবে কাজ ঠিক হলো। কিন্তু রাতের বেলা রাসেল ভাই অনেক জিনিস চুরি হয়ে যেতে পারে, যেন পাহারারও দরকার থাকে। তখন ওই প্লাম্বার হিসাবে যিনি ছিলেন রাসেল ভাই, ওই পাহারার কাজে তাকে একটু নিযুক্ত করা হয় যে আপনি আপনার কাজ তো কম, তাহলে আপনি একটু যদি এই সিকিউরিটির দায়িত্বটা পালন করেন তাহলে আপনি এক্সট্রা একটা বেতন তাকে দেওয়া হবে। তো এই শর্তে উনি সিকিউরিটির দায়িত্বটা অতিরিক্ত হিসাবে নিতে রাজি হলেন। রাসেল ভাই সিকিউরিটির দায়িত্ব যখন উনি নিলেন, নেয়ার পরে রাতের বেলা যখন ডিউটি উনি করছিলেন, তখন হঠাৎ ওনার মনে হলো যে বিল্ডিং এর নিচে থেকে, মানে ওনারা তো 3 তলা থেকে, মানে 2 তলা কমপ্লিট করার পর 3 তলা থেকে কাজ শুরু করেছিলেন, তখন মনে হলো একদম বেসমেন্টে মানে অনেক লোকের শব্দ, বা মনে হচ্ছে অনেক লোক কথা বলছে, এরকম মানে বিষয়টা তার কাছে মনে হয়। তখন উনি আস্তে আস্তে সাহস করে, মানে উনি এবং ওনার সাথে একজন লোক, ওনার নিচে যান। কিন্তু নিচে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কোনো শব্দ নাই। তখন ওনার সাথে যিনি লোক ছিলেন, উনি ছিলেন আবার ইন্দোনেশিয়ার একজন লোক। তো উনি আবার তাকে একটু ধমক দিয়ে বললেন যে এত রাতের বেলা এখন উপর থেকে নিচে আসছি, যদি উপরে কোনো কিছু চুরি হয় তাহলে তো আমাদের দোষ হবে, তুমি কি শুনেছো, তাড়াতাড়ি উপরে চলো। তখন উনি আবার উপরে চলে যান। কিন্তু আসলে উপরে যাওয়ার পরে আবারও শব্দ ওই আব্দুল খালেক সাহেব শোনেন। তখন যখন ইন্দোনেশিয়ার ওই লোককে বলেন চলেন আবার গিয়ে দেখে আসি, তখন কিন্তু ইন্দোনেশিয়ার ওই লোকটা যেতে রাজি হয় না। তখন ইন্দোনেশিয়ার ওই লোকটা বলেন যে তোমার যদি এতই আগ্রহ থাকে তো তুমি একাই যাও, আমি যাবো না। রাসেল ভাই উনি একাই টর্চ নিয়ে নিচে যান। নিচে যাওয়ার পরে সত্যি তখন ওই শব্দটা মানে মিলিয়ে যায় না, তখন শুনতেছে যে অসংখ্য লোক চিৎকার চেঁচামেচি, মানে আর্তনাদ এরকম করছে। তখন এটা শোনার পরে উনি বেশ ভয় পান, ওখান থেকে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসেন। আসার পরে ওনার মালিককে বলেন যে রাতের বেলা এই বিষয়গুলো মানে শুনেছি। তখন ওর মালিক ওনাকে বলেন যে তুমি খবরদার এই কথাগুলো মানে অন্যান্য শ্রমিকের কাছে বলো না, তাহলে তারা ভয় পাবে, তারা কাজ করতে চাইবে না। রাসেল ভাই উনি প্রথম বলে আচ্ছা ঠিক আছে আমি বলবো না। রাসেল ভাই পরে মানে তার 2-3 দিন পরে যখন উনি আবার রাতের একটা শিফটের ডিউটির দায়িত্ব পড়ে ওনার রাতের বেলা, তখন উনি ফিল করছিলেন যে উনি একটা জায়গায় ডিউটি করছিলেন, উনি ফিল করছিলেন ওনার আশেপাশে কিছু কালো ছায়ামূর্তি ঘোরাফেরা করছে। কিন্তু উনি মানে উনি চিন্তা করলেন যে এটা কি হতে পারে, ওনার কি মনের ভুল, রাতে ডিউটি করছে হয়তো মনের ভুল হতে পারে, অনেক টেনশন করেন দেশের বাড়ি নিয়ে, হয়তো ভুল হতে পারে, এটা উনি প্রথম ভুল ভেবে উড়িয়ে দিচ্ছিলেন। কিন্তু মনে হলো
যে কে যেন ওনার কানের কাছে এসে ফিস করে বলছেন যে গো গো গো, মানে চলে যাও চলে যাও, এরকম কথা বলছেন। তো রাসেল ভাই উনি সেটাতেও কোনো গুরুত্ব দেন না শুরুর দিকে। এরপরে রাসেল ভাই বেশ কিছু লোক যারাই রাতের বেলা ডিউটি করে তারাই কানা ঘোষা করে যে রাতের বেলা তারা কিছু শুনতে পায়, মানে কোনো মানুষের উপস্থিতি বা কারো উপস্থিতি তারা টের পায় সেখানে। তো এরপরে মানে এই কথাগুলো যখন একে একে চারদিকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে হ্যাঁ রাতের বেলা এখানে ভুতুরে কিছু শোনা যায়, এবং এই কিছু মানুষ যে মারা গিয়েছিল কিছুদিন আগে, হয়তোবা রাতের বেলা কাজ করার সময় ওরা এই টাইপের কোনো কিছু দেখে ভয় পেয়েছিল, সবার মধ্যে এই টাইপের কথা শুরু হয়ে যায়, অনেকে কাজ ছেড়ে দিয়ে চলে যেতে চায়। তখন মালিক তাদেরকে অনেক বুঝিয়ে শুনিয়ে বলে যে এগুলা কিছু না, এটা এমনিতেই হয়েছে অ্যাক্সিডেন্ট, আবার বুঝিয়ে শুনে রাখে। সর্বশেষ আব্দুল খালিক ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো উনি আবার যখন রাতের বেলা ডিউটি করছিলেন তখন আবার নিচ থেকে প্রচুর আর্তনাদ। তখন উনি সাহস করে চিন্তা করলেন যে এবার আমি সত্যি যাই দেখি এটা কি আমার মনের ভুল নাকি। তো উনি অনেক সাহস করে সত্যি রাসেল ভাই নিচে যান। সেখানে যাওয়ার পরে উনি তখন মানে এতদিন তো শুধু মানে শুনেছেন, তখন চোখে উনি দেখলেন, দেখে যে অসংখ্য লোক সেখানে মানে আর্তনাদ করছে এবং নির্দয়ভাবে কাউকে পেটানো হচ্ছে, কাউকে হত্যা করা হচ্ছে। মানে এটা এক বিভীষিকাময় দৃশ্য, কারো শিরচ্ছেদ করা হচ্ছে, কাউকে ফাঁসি দেওয়া হচ্ছে, এরকম বিভীষিকাময় দৃশ্য সেখানে উনি দেখলেন। ওই দৃশ্য দেখে উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা যখন ওনাকে উদ্ধার করা হয় তখন উনি সব বিষয়গুলো খুলে বলেন এবং উনি ওনার মালিককে বলেন উনি আর কাজ করবেন না। তখন ওনার মালিক অনেক তাকে রাখার জন্য চেষ্টা করে, কিন্তু উনি বলেন না, উনি কিছুতে আর কাজ করবেন না। তখন উনি আবার দেশে ফিরে আসেন। রাসেল ভাই পরবর্তীতে আব্দুল খালিক ভাই যেটা জানতে পেরেছিলেন সেটা হলো ওই যে মানে ওই যে ওনার যে বিল্ডিং এর কাজটা 2 তলা করে মানে শেষ হয়ে গেছিল, এর আগের আরেকটা কোম্পানি কাজ শুরু করেছিল, সেটা একটা মালয়েশিয়ান কোম্পানি। মালয়েশিয়ান কনস্ট্রাকশন কোম্পানিটা কাজ শুরু করলেও ওনারা ওই কনস্ট্রাকশন কোম্পানির প্রায় 27 জন লোক সেখানে মারা যায়, যার কারণে শ্রমিকরা কাজ করতে অসম্মতি জানায় এবং ওই কোম্পানিটা আর কাজটা কন্টিনিউ করতে পারে না। 2 তলা পর্যন্ত করে ওখানে কাজটা শেষ করে রাখে। তারপরে 5-6 বছর পরে আবার তুরস্কের একটা কোম্পানির কাজটা মানে কনস্ট্রাকশন কোম্পানির কাজটার দায়িত্ব পায় এবং তারা এই কাজটা শেষ করার জন্য হাত দেয়। তাছাড়া পরবর্তীতে আব্দুল খালিক ভাই উনি খোঁজ খবর নিয়েছিলেন যে ওইটা শুধু 4 তলা পর্যন্ত পরবর্তীতে করা সম্ভব হয়েছিল। এরপর থেকে ওই পাদাং নামক স্থানে ওই বিল্ডিংটা 25 তলা বিল্ডিংটা 4 তলা করেই ওর কাজটা সমাপ্ত। আজ পর্যন্ত আমি শুনেছি যে ওটা 4 তলাই রয়েছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি এই গল্পগুলো আপনাদের একটু হলেও ভয়ের অনুভূতি দিতে পেরেছে। যারা চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন। আর আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া এই ধরনের ভৌতিক ঘটনাগুলো আমাদের লিখে অথবা অডিও আকারে ইমেল করতে পারেন। আমরা সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের চ্যানেলে প্রচার করব। আমাদের ইমেল করার ঠিকানা bhautikkathon@gmail.com। আপনাদের সুবিধার জন্য আমাদের ইমেল আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ।